ওকে, এগুলো কি ছিল বলো তো? এগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশনের ইন্টিগ্রেটেড এডুকেশন। মধু, ও মধু, এগুলো ছিল ফার্স্ট অর্ডারের ইন্টিগ্রেটেড এডুকেশন। কি তাহলে এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম। দেখো ওইগুলো থেকেই এদিক ওদিক করে আর এটা এলএন থেকে লগ করে 2.30 দিয়ে গুণ করে এইসব ফর্মগুলো আমরা পেয়েছি। আজকে আমরা দেখব কি, আমরা যখন আমরা ওই ছকটা করেছিলাম কি বলেছিলাম ভূমিকা ওখানে, যে জিরো অর্ডার করব, ফার্স্ট অর্ডার করব আর এনথ অর্ডারের ক্ষেত্রে করব। দিয়ে এনথ অর্ডারের ক্ষেত্রে জেনারেল একটা সমীকরণ পেয়ে যাবো। এন এর মান তুমি 2 বসালে সেকেন্ড অর্ডার পেয়ে যাবে, 3 বসালে থার্ড অর্ডার পেয়ে যাবে, যা খুশি বসাতে পারো, যত ক্রমের অর্ডার বের করতে পারো। তুমি 3-এর 2 অর্ডারও বের করতে পারো, 2-এর 3 অর্ডারও বের করতে পারো, কারণ আমি বলেছি অর্ডার তো ফ্র্যাকশন হতে পারে, তাই না? তো তুমি এইভাবে ভ্যালুগুলো বসিয়ে বের করতে পারো। তাহলে এনথ অর্ডারের ক্ষেত্রে আমি আজকে ইন্টিগ্রেটেড ইকুয়েশনটা নট ডিরাইভ করব না। ডিরাইভ করা মানে প্রমাণ করে দেখানো আর কি। ডিরাইভ করব না, টোটাল যেটা আছে ওটা টোটালি ওখানে বসিয়ে দেবো, ঠিক আছে? মানে বইতে আছে ডিরাইভ করা, আমরা ডিরাইভ করব না, ওটা উঁচু ক্লাসে ডিরাইভ করা হয়। তোমাকে জাস্ট ফর্মুলাটা আছে ওখানে বসিয়ে দেওয়া হবে ডিরেক্টলি, ওইটা মুখস্থ রাখবে, ঠিক আছে? আর ওখান থেকে টি হাফও বের করবো। ইকুয়েশনটা হচ্ছে এরকম, এনথ অর্ডারের ক্ষেত্রে কে টি ইকুয়ালস টু, তুলতে হবে না, এগুলো সব সহজ জিনিস। কে টি ইকুয়ালস টু, পেজ নাম্বার হচ্ছে 225, 225-এর বাম দিকে উপরের দিকে বক্সের ভেতরে রয়েছে এন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে রেড ইকুয়েশন কি হবে, ইন্টিগ্রেটেড রেড ইকুয়েশন। হ্যাঁ, কে টি ইকুয়ালস টু, দেখো কীভাবে লিখছি, দেখো 1/, করলে এরকম থার্ড ব্র্যাকেট, দেখো কীভাবে লিখছি, দেখো তোলার দরকার নেই। 1/, করলে এইভাবে খেয়াল রাখবে, 1/, করলে 1/, করলে দিয়ে n-1 করলে, n-1 করলে এটাও n-1 করলে, ঠিক আছে? এটা হচ্ছে a0 টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে a টু দি পাওয়ার n-1। সুবিধা হলো না মনে রাখতে? এবার আর ভুলবে না, দেখবে এক্ষুনি মাথায় সেট হয়ে গেছে। আচ্ছা, এখানে ছিল এ, তাই তো? এ টু দি পাওয়ার, হ্যাঁ এ টু দি পাওয়ার, এটা হচ্ছে a0 টু দি পাওয়ার। আর কখনো ভুলবে না, দেখো, ঠিক আছে? তাহলে এখানে কোন টার্মটা কি তোমরা জানো? এটা এ হচ্ছে টি সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব, a0 হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা প্রারম্ভিক গাঢ়ত্ব, এন হচ্ছে বিক্রিয়ার ক্রম, কে হচ্ছে যে ক্রমের বিক্রিয়া, এন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক। তাহলে এখানে এন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে তাই এখানে কে এন লিখবে। এত টেনেছি তাকে, এনটা কোথায় লিখবো আমি খুঁজে পাচ্ছি না। এই লে জুড়ে লিখবো, মানে ময়ূর পালকের মতো হয়ে গেছে। এইখানে লিখতে পারে না, এখানে লিখবো, তাহলে আমি এইখানে লিখছি। হ্যাঁ, ঠিক আছে? এইটা হচ্ছে এনথ অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড ইকুয়েশন। কিপ ইন মাইন্ড দ্যাট এই যে ইন্টিগ্রেটেড ইকুয়েশনটা প্রীতম কখনো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করবে না। মানে এখানে এন নট ইকুয়ালস টু 0, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাদ, এটা বাদ বাকি। তাহলে এ নট ইকুয়ালস, এই সরি আজ কুছ হো গেয়া। তাহলে এ নট ইকুয়ালস টু 1 হবে, মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা হবে না। বুঝতে পেরেছো? এটা এন নট ইকুয়ালস টু 1 মানে কি, এন ইকুয়ালস টু 1 হলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হতো, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এন ইন্টিগ্রেটেড ইকুয়েশন হতো, কিন্তু এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা কেন হবে না? দেখো লজিক, দেখো এন ইকুয়ালস টু 1 বসিয়ে দাও, তাহলে 0 হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে, তুমি হিরো হয়ে যাবে, তোমরা সব হিরোইন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা ঠিক নয়। এটা 0 অসংজ্ঞাত, সে যা হোক মোটামুটি, ঠিক আছে? মোটামুটি এখানে কোনো ভ্যালু থাকবে না। তাই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা কাজে লাগবে না। আর অন্যান্য শূন্য অর্ডারের ক্ষেত্রে, ধরো তুমি এখান থেকে শূন্য অর্ডারের রিঅ্যাকশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড ইকুয়েশন আনতে চাইছো, দেখো এন ইকুয়ালস টু জাস্ট 0 বসিয়ে দাও, তাহলে এখানে কি হবে, k0 ইন্টু টি ইকুয়ালস টু 1/-1, মানে এনের জায়গায় 0 বসিয়েছি জাস্ট, তাহলে 1/a টু দি পাওয়ার কি হবে গো, 0-1 মাইনাস 1/a0 টু দি পাওয়ার 0-1, এইটা হলো। তাহলে কি হবে বলো তো, এখানে -1 একটা আছে,
এটা টু দি পাওয়ার -1, তাহলে এখানে একটা মাইনাস থাকবে, সামনে মাইনাস থাকবে, আর এটা হচ্ছে টু দি পাওয়ার -1 মানে a টু দি পাওয়ার -1, জিরোটা আমি মুছে দিচ্ছি, a টু দি পাওয়ার -1 মানে কি উল্টে গিয়ে উপরে চলে যাবে, মানে a0 সরি a, এটা কি, তাহলে a মাইনাস এটাও টু দি পাওয়ার উপরে উঠে যাবে, তাহলে a0 হয়ে যাবে। তাহলে দেখো এই মাইনাসটা যদি এর সঙ্গে পুরোটার সঙ্গে গুণ করে দাও তাহলে এইটা প্লাস হয়ে যাবে, তাহলে a0 মাইনাস a, এইটা সমান k0। দেখো এইটাই তো তোমার জিরো অর্ডারের ইন্টিগ্রেটেড ইকুয়েশন তোমাদের ডিরাইভ করে দেখিয়েছিলাম, দেখো একা একা চলে এলো। দেখো তাহলে তুমি যে কোনো ইন্টিগ্রেটেড ইকুয়েশন তুমি নিয়ে আসতে পারবো এখান থেকে, বুঝতে পেরেছো আরবাজ? তো এইভাবে হচ্ছে তুমি এই এন অর্ডারের রিয়াকশানের ক্ষেত্রে এন অর্ডার রিয়াকশানটাকে কাজে, মানে ইন্টিগ্রেটেড ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে যে কোনো অর্ডারে যেতে পারবে। আর এখান থেকে কী করবো, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। আর কি করতে পারবে এখান থেকে, যে টি হাফ কী করে নির্ণয় করবে এখান থেকে, এন অর্ডারের ক্ষেত্রে টি হাফ বের করতে চাইছো, সব ক্ষেত্রে কিন্তু এন নট ইকুয়ালস টু 1, ঠিক আছে বাবু? টি হাফের ক্ষেত্রে কি বলেছিলাম, যদি টি ইকুয়ালস টু টি হাফ হয় তাহলে কে কোনটা চেঞ্জ হয় আরবাজ? এ ইকুয়ালস টু a0/2 হয়। ওরে পাগলি, নয় হাফ, হাফ ইন্টু a0 মানে a0/2, বুঝেছিস? তাহলে এটা যদি হয় তুমি এটাকে ওটাতে রিপ্লেস করো, দিলে এটা থেকে তুমি ওটা পেয়ে যাবে, কোনটা পেয়ে যাবে? টি হাফ পেয়ে যাবে। কি গো সুচিত্রা, তুমি একটু কথা বলো, কেন কিছু বলো না, বলো না কিছু কেন? তাহলে এখানে কে এন সমান আমি কি লিখবো গো, কে এন ইন্টু টি হাফ সমান কি লিখবো? 1/n-1, এর জায়গায় কি লিখবো? a0/2, তাহলে 1/a0/2 হোল টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই, এটা যেরকম আছে সেরকম থাকবে, ফাইন না? অ্যাবসলিউটলি ফাইন। তাহলে তুমি একে কি করে দেবে, একটু সরলীকৃত করে দাও। তাহলে দেখো এইটা ভাগ আছে, এই খোকা খুকিরা তোমরা একটু লক্ষ্য করো একটু, এইটা মানে কি হবে গো, এইটা মানে এইটা লিখতে পারি কি 1/, এইটা ভাগ আছে টোটাল পাওয়ার মানে কি, এর উপরে টু দি পাওয়ার n-1 চাপবে, এর উপরেও n-1 পাওয়ার চাপবে, কি গো? তাহলে এখানে লিখতে পারি n-1 আর টু টু দি পাওয়ার n-1ও হবে, সেটাকে আমি উপরে উঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে লিখছি এটা 1 লিখে টু টু দি পাওয়ার n-1। কে বুঝতে পারোনি বলবে আমাকে, অনেস্টলি বলবে, সত্যভাবে বলবে, মানে মন থেকে বলবে আর কি, যে এইটা বলতে চাইছি আর কি। এইটা হয়ে গেল। তাহলে তুমি আবার একে সরল, আরও সরল করে দিতে পারো, n-1, তাহলে এইটাকে তুমি লসাও করলে তো এইটাই আসবে, মানে a0 n-1, এটা টু টু দি পাওয়ার n-1 -1, দ্যাটস ইট। তাহলে এইটা যদি টি হাফ সমান বের করতে চাও তাহলে কে এনটা এখানে গুণ করে দিতে পারো নিচে, বাট দরকার নেই। তাহলে কে এন ইন্টু টি হাফ, তাহলে এটা হচ্ছে টি হাফের সম্পর্ক, মানে কে এন এটা, তাহলে কে এনটাকে তুমি এখানে গুণ করে দিতে পারো, এখানে দিলে টি হাফ পেয়ে যাবে। কী গো সাগর, বুঝতে পারছো তো? তাহলে মেন ব্যাপারটা হচ্ছে এইখানে, এই জায়গাটা তোমাদের বারবার বলেছি, এটা প্রায় ধরো 9999 বারখানি হয়ে গেল, তো অনেকবার বলেছি আমি যে এই কথাটা, যে এই জায়গাটায় শুধুমাত্র ট্রিক হ্যাশট্যাগ ট্রিক। তাহলে এইভাবে তুমি ডিরাইভ করবে। তো এখানে ওইটা জাস্ট বলে দিয়েছে, তাহলে এখানেও কিন্তু সেম কেস, মানে এইটা হচ্ছে তোমার টি হাফের ইকুয়েশন এন অর্ডারের ক্ষেত্রে, এখানে অবশ্যই n নট ইকুয়ালস টু 1 হবে, ফাইন না? তো এই দুটো ইকুয়েশন তোমার লাগবে, ঠিক আছে? এখান থেকে কি জানতে পারছি দেখো ত্রিশিদা, নো দরকার, মানে ও আচ্ছা, মানে টোকার দরকার নেই, বোঝো জিনিসটা। লেকচার তো একবার দেখে নেবে, দেখো লেকচার দেখার সুবিধা হচ্ছে এখানে একবার পড়ে নিলে তো বাড়িতে একবার দেখে নিলে জল ভাত হয়ে যাবে এগুলো, সত্যি কথা, একদম সত্যি কথা। এইখানে সেই জিনিস পড়ছো, দুদিন পরে আবার একই জিনিস পড়বে, তো ওয়াটার রাইস, পান্তা ভাত, পান্তা আর লঙ্কা,
না, তার সঙ্গে একটু আচার দিয়ে দিতে হবে, আমের আচার, যে ঝাল ঝাল আচার দিয়ে মাখিয়ে দিতে হবে তাতে। হ্যাঁ, অ্যাসিড হবে, তারপরে একটা অ্যাসিডের ট্যাবলেটও খেয়ে নেবে, কি আছে। হ্যাঁ, ওটা একটা দিয়ে দিতে হবে, একটু ঝাল আচার একটু দিয়ে দিতে হবে, দিয়ে আচারটাকে পুরো মাখিয়ে দিতে হবে পান্তায়, দিয়ে লবণ দিয়ে দিবে, আর লঙ্কা ওদের কাঁচা লঙ্কা দিয়ে দিবে, আর একটা এত বড়োখানি একটা পেঁয়াজ নেবে, নাহলে এত বড়োখানি নেবে পেঁয়াজ, এরকম সাদা পেঁয়াজ নেবে, নাহলে ঝাঁঝ হয়ে যাবে কিন্তু নেবে। আর কি করবে, এপাশে কিছু লাগবে। হ্যাঁ, ইলিশ মাছ রে, এসব বলো না, আমি কিন্তু হ্যাঁ, আমার কিন্তু খিদে পেয়ে যাচ্ছে কিন্তু, দেখো। হ্যাঁ, ওকে, শান্ত হও তোমরা, বৎস শান্ত। হ্যাঁ, ঘুম পায়, পান্তা গেলে ঘুম পায়। ওকে, এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখো, লক্ষ্য করো, এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে, কি বলতো, টি হাফটা কার উপরে নির্ভর করছে, দেখো এখানে টি হাফটা দেখো কার উপর নির্ভর করছে, এটা তো কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে এই টি হাফটা, তাহলে টি হাফ সমান আমি কি লিখতে পারি এখানে, টি হাফ সমান, আচ্ছা এখান থেকে ডিরেক্টলি আর আমি লিখছি না আর কি, ওইটাকে আবার লিখতে হতো, তাহলে লিখতে পারি এখান থেকে, এগুলো তো কনস্ট্যান্ট তো এটা তাহলে এখান থেকে লিখতে পারি টি হাফ ভ্যারিজাজ ইনিশিয়াল গাঢ়ত্বে, আমি চাইছি যে ইনিশিয়াল গাঢ়ত্বের উপরে কীভাবে নির্ভর করে, তাহলে 1/A0⁻n−1 এর সঙ্গে ব্যস্তানুপাতিক, A0⁻n−1 এর সঙ্গে ব্যস্তানুপাতিক, এইটা খেয়াল রাখতে হবে, এইটা খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু, ঠিক আছে। বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনগুলো এখান থেকে করা যাবে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল কোশ্চেনের সলভ এখান থেকে করা যাবে, বুঝতে পেরেছো, এটা একটু খেয়াল রাখবে, এটা দেখে বুঝতে পারছো তো, টি হাফ ভ্যারিজাজ 1/A0⁻n−1। তো এই ছিল মোটামুটি এন দৌড়া রিয়াকশনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ছদ্মক্রমের বিক্রিয়া, ছদ্ম বেশ গো, সিউডো বানানটাকে না দেখে বলতে পারবে, পিসি পিএসি, সিউডো, ঠিক বলেছ। তাহলে ছদ্মবেশে কি হয়, তুমি একজন অন্য লোক, ভূমিকা ছদ্মবেশ কোনোদিন খেলেছ, খেলোনি, ছদ্মবেশ খেলোনি, আচ্ছা অ্যাক্টিং করেছো কখনো স্কুলে, গুন্ডা টুন্ডার যে অ্যাক্টিং করো, দানব, হ্যাঁ, তো বেসিক্যালি ছদ্মবেশে কি করা হয়, শঙ্খ, ছদ্মবেশে কি করা হয়, তুমি একজন আলাদা লোক, তুমি একটু সেজে গুজে একটু অন্যরকম হয়ে একটু অন্যরকম দেখাও, বুঝতে পেরেছ। তাহলে পিনাকি, তুমি যেরকম সেরকম দেখাও না, তুমি একটু কখনো একটু পাগল সেজে গেলে ওখানে, কখনো বুড়িমা সেজে গেলে, কখনো দিদি সেজে গেলে, কখনো মোদিজি সেজে গেলে, হ্যাঁ, তো এগুলোতে বেশি ক্রেডিট পাওয়া যায়। আমি হয়েছি, আমি একবার পাগল হয়ে গেছিলাম, মানে ছদ্মবেশে আর কি, আর একবার মনে হয় কচ্ছপ হয়েছিলাম, আর একবার কি হয়েছিলাম, হ্যাঁ, আরে ঝুড়ির ভেতরে ঢুকে গেছিলাম, দিয়ে লোক এসে ঢাস করে লাথি, আরে বাচ্চাগুলো এসে দে, আমি তো এরকম তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছি, হ্যাঁ, তো আমি করে দিচ্ছি, তো তারা বলছে হ্যাঁ খরচা হয়েছে রে, পালিয়েছে, এরকম সব চলে আর কি। তো ছদ্মবেশে যেটা আমি বলতে চেয়েছিলাম, যে ছদ্মবেশে কি হয়, তুমি একজন আলাদা লোক কিন্তু ওখানে আলাদাভাবে সেজে যাও, অর্থাৎ তোমার যে স্বপরিচিতি, নিজস্ব যে পরিচিতিটা তুমি একটুক্ষণের জন্য একটু গোপন করো, গোপনে রাখো, তুমি নিজেকে একটু আড়াল করো, তাই তো। তাহলে এখানেও সেম ছদ্ম ক্রমের বিক্রিয়া বলেছে, ছদ্ম এখানে প্রথম ক্রমের বিক্রিয়া বলেছে না, ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। দেখো তুমি দেখবে সৌভিক,
তুমি দেখবে তোমার বিক্রিয়াটা দেখতে মনে হবে, কিন্তু অনেক অর্ডারের রিয়াকশন হবে, হয়তো দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রম এরকম দেখে মনে হবে, অনেকগুলো বিক্রিয়ক থাকবে, কিন্তু আলটিমেট তুমি এসে দেখবে তোমাকে ভুল দেখানো হয়েছে, তুমি যেটা দেখছো সেটা সে নয়, আলাদা কিছু, এরকম নয় আমি। তাহলে দেখো ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া হচ্ছে ভূমিকা যে তুমি বিক্রিয়াটাকে দেখে মনে হবে যে এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া নয়, কিন্তু সেটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া, ওর ভেতরে ঢুকে আছে প্রথম ক্রমের বিক্রিয়াটা, বুঝতে পেরেছো? তাহলে এর সংজ্ঞাতে বলা হচ্ছে দেখো যে দ্রবণে সংগঠিত এমন কিছু রাসায়নিক বিক্রিয়া রয়েছে যেখানে একাধিক বিক্রিয়া পদার্থ অংশগ্রহণ করে, অথচ এরূপ বিক্রিয়ার বিক্রিয়া হার কেবলমাত্র একটি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে। তাহলে উক্ত বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটিকে প্রথম ক্রমের বিক্রিয়া বলা হবে। মানে কি, ওইখানে দেখবে দেখে মনে হবে যে একাধিক রিয়াক্ট্যান্ট রয়েছে, বিক্রিয়ক পদার্থ রয়েছে, মানে কি অনেকগুলো বিক্রিয়কের উপর নির্ভর করবে, তাহলে অনেকগুলো বিক্রিয়কের উপর নির্ভর করলে তার ক্রম একের অধিক হওয়া সম্ভব ছিল, কিন্তু অ্যাকচুয়ালি তুমি দেখবে ওটা প্রথম মানে একটা বিক্রিয়কের উপরে নির্ভর করবে পার্টিকুলারলি। একটা উদাহরণ দিলে তুমি জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি দেখো, বলছে সুক্রোজের সংকেত কী গো? C12H/O11। এইখানে যদি তুমি এই সুক্রোজকে তুমি যদি হাইড্রোলাইসিস করো বা আদ্র বিশ্লেষণ করো, তাহলে গ্লুকোজ ভেঙে কি হয়ে যায়? সুক্রোজ ভেঙে C6H12O6 মানে গ্লুকোজ, আর কি তৈরি হয়? ফ্রুক্টোজ তৈরি হয়। তারও সংকেত সেম, C12C6H12O6। তাহলে এটা হচ্ছে সুক্রোজ আর এটা হচ্ছে গ্লুকোজ। C6H12O6 C6H12O6, হ্যাঁ আচ্ছা, এখানে জল দিতে হবে না, আচ্ছা ঠিক আছে। ব্যালেন্স আমি করিনি এখানে, কিন্তু বুঝতে পেরেছো, এইটা খেয়াল রাখবে, আমি ব্যালেন্স করিনি এখানে, ঠিক আছে? তাহলে এখান থেকে তৈরি হবে গ্লুকোজ, আর এটা হচ্ছে ফ্রুক্টোজ। দুটো হচ্ছে একই স্ট্রাকচার, একই। তোমরা যখন তোমাদের বায়োমলিকুলস পড়াবো দেখবে শুভম, তোমরা যখন বায়োমলিকুলস পড়াবো তখন তোমাদের দেখানো হবে সেখানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ অ্যাকচুয়ালি সংকেত একই, কিন্তু শুধু স্ট্রাকচারে ডিফারেন্স হয়েছে, তাহলে প্রপার্টির ডিফারেন্স থাকবে, সেগুলো পরে দেখাবো। এখানে ইনিশিয়ালি তোমার দেখে কি মনে হচ্ছে বিক্রিয়ার ক্রম কত হওয়া উচিত? তাহলে রেড ইকুয়েশনটা কেমন হওয়া উচিত? R = K বা K ডট ইন্টু সুক্রোজের কনসেন্ট্রেশন, মানে এর কনসেন্ট্রেশন C12H/O11 ইন্টু ওয়াটার, এটা হওয়া উচিত। C12 আচ্ছা C12H/O11, তাহলে এইটা হওয়া উচিত কি? কিন্তু অ্যাকচুয়ালি বলছে যে এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশন বলছে এর রেটটা হবে এইটা K ডট ইন্টু শুধুমাত্র এর কনসেন্ট্রেশন C12H/O11, এইটা হচ্ছে নাই, এই ওয়াটারটা নেই ওই রেড ইকুয়েশনে, এক্সপেরিমেন্টাল অ্যাকচুয়াল রেড ইকুয়েশনে। এইটা হচ্ছে ছদ্ম প্রথম ক্রমে, অর্থাৎ এ হচ্ছে এর গাঢ়তের প্রথম ঘাতের সমানুপাতিক, মানে সমান মানে এটা সমানুপাতিক ছিল, কে ডট এসে সমানুপাতিক ধ্রুবক এসে ওটাকে সমানুপাতিকটাকে তুলে দিয়েছে। তাহলে কার উপর ডিপেন্ড করছে? শুধুমাত্র একটা বিক্রিয়কের গাঢ়তের উপর নির্ভর করছে না, এই জন্য একে বলা হচ্ছে। দেখে কিন্তু তোমার মনে হচ্ছে তুমি কচ্ছপ, কিন্তু তুমি কচ্ছপ নয়, তুমি মৌসুমী, ঠিক না? তাহলে এইটা হচ্ছে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া, বুঝতে পেরেছো সাগর? কি হলো এখানে? কেন এরকম হলো? কেন এমন হলো? এমনটা কি হওয়া উচিত ছিল না? কেন এরকম হলো? এইটা হলো, এর কারণ হচ্ছে দেখো, যখন এই ধরনের বিক্রিয়াগুলো ঘটানো হয়, জেনারেলি এইসব বিক্রিয়াগুলো হচ্ছে দ্রবণে সংগঠিত হয়, একটা মিডিয়াম থাকে, ওই মিডিয়ামে রিয়াকশানটাকে ঘটানো হয়। এখানে মিডিয়াম হিসেবে ওয়াটার রয়েছে চয়ন, তাহলে এই ওয়াটারের পরিমাণ প্রভূত পরিমাণে থাকে,
মানে অনেকটা পরিমাণে থাকে। তাহলে এখানে ওয়াটার অনেকটা পরিমাণে থাকার জন্য, ওয়াটারের পরিমাণটা অনেকটা থাকার জন্য সময়ের সঙ্গে সঙ্গে ওয়াটারের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটে না। সময়ের সঙ্গে সঙ্গে গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এইটা বলতে পারি একটা ধ্রুবক। ধ্রুবক, এটা একটা ধ্রুবক, মানে এটা একটা কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে মধু, ও মধু, মধু গো, তাহলে এইটা একটা ধ্রুবক, এইটা একটা ধ্রুবক। এই ধ্রুবক দুটোকে গুণ করে দিলে তোমার নতুন একটা ধ্রুবক আসবে। তাহলে নতুন ধ্রুবককে তুমি কে ডবল ডট যদি দিয়ে দাও, তাহলে এইটা মানে কি, কে ডবল ডট মানে কে ডট ইন্টু ওয়াটার, তাহলে একটা ধ্রুবক। তাহলে আমি বলতে পারি যে শুধুমাত্র এর গাঢ়ত্বের উপর নির্ভর করছে, কার, সুক্রোজের গাঢ়ত্বের উপর নির্ভর করছে। ওয়াটারের কনসেন্ট্রেশনটা ধ্রুবক ধরে নিয়েছি না, বুঝতে পেরেছো তো? ধ্রুবক হয়ে গেছে, তাহলে ধ্রুবক ইন্টু ধ্রুবক মানে ধ্রুবক ধরে নিয়েছি। তাহলে এইটা হচ্ছে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। তুমি কি করবে, আমি সুন্দর করে দাগিয়ে দিয়েছি কোথায় কি পড়তে হবে না পড়তে হবে, সেইভাবে পড়বে। সংজ্ঞাটা এখানে করবে ভালো করে, সংজ্ঞা আসে পরীক্ষায়, সংজ্ঞা করবে একদম ব্যাখ্যার লাস্টের লাইনটা, ওটা মানে উদাহরণগুলো খুব কেয়ারফুলি দেখবে। হ্যাঁ, তারপর 2 নম্বর উদাহরণটাও দেখবে, এই উদাহরণগুলো দেখবে। এর যে পরিচ্ছদের কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট পরিচ্ছদের কোশ্চেনগুলো আমি সব দাগিয়ে দিয়েছি, কোনটা কোনটা কী করতে হবে আমি সব আজকে দিয়ে দেবো। কিছু আমি করাবো, অবশ্যই করাবো, আমি একটু শেষ করে দিই, ওটা তোমাদের সলিডের পরীক্ষাটা হয়ে যাক, দিলে আমি করাবো। না হলে ভিডিও তো আছে, ভিডিও তোমাদের অস্ত্র তো ভিডিও, ওটা আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে ভিডিও, মানে তোমাদের অ্যাডভান্টেজ হচ্ছে এই ডিএসএলআর। সত্যি এ মানে যখন খুশি তোমাদের, মানে যখন খুশি আমি চাইলে অনেক কিছু পড়িয়ে দিতে পারি, তোমাদের অঙ্ক সব করিয়ে দিতে পারি, পরিচ্ছদও সব করিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি জাস্ট 1 ঘন্টা বসবো, দিয়ে ক্যামেরাটা অন করে দিয়ে আমি রেকর্ড শুরু করে দেবো, একটা ভিডিও হয়ে গেলে তো তোমরা সব পেয়ে গেলে। করি না কেন? মন করছে না। হ্যাঁ অতিশিতা কি বলছো, তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না কেন কিছু বলো না? দেখ আবার গল্প শুরু হয়ে যাবে। অ্যাকচুয়ালি সমস্যা আছে, মানে আমি চাই আমি এইসব জিনিসগুলো রেডি করতে, একটু পরে হয়ে যাবে। এই যে এডিটিংয়ে ধরো কতটা টাইম খেয়ে নিলে বলো তো সেদিন, আর একার পক্ষে তুমি বুঝতে পারছো তো এত জিনিস মানে হ্যান্ডেল করা সত্যি খুব চাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো সাগর? সেসব নেই, সুখে আছি, বুঝতে পেরেছো? না হলে তো কেলিয়ে যেতাম। সেভাবে টাইম দিতে হবে। কি কোথায় বলো তো, কোথায় কোথায় ও সাগর কোথায় কোথায় রিলস বানানোতে? ও স্যার কি বলে দিলেন, চেঞ্জ হয়ে গেল না কথাটা? তুমি কি জানো নাকি সব? আচ্ছা দেখো, আর একটু থিওরি পড়িয়ে দিই, দিয়ে অঙ্ক করাবো একটু। আচ্ছা এবার দেখো 226 পৃষ্ঠায় চলে এসো। 226 পৃষ্ঠায় 4.11 বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব, আরএনিয়ার সমীকরণ। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে মাস্ট পাক্কা কোশ্চেন আসবে, হয় অঙ্ক আসবে, নাহলে থিওরিটিক্যাল কোশ্চেন এখানে জেনারেলি আসে না, অঙ্ক আসে এখান থেকে, পাক্কা আসবে, একদম গ্যারান্টেড এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, দেখো টপিকটা হচ্ছে যে বিক্রিয়া হারের উপর উষ্ণতা কিভাবে নির্ভর করে। তোমাদের আগেও বলেছি যে বিক্রিয়া হারটা মুস্কান কিসের ওপর নির্ভর করে? উষ্ণতার ওপর নির্ভর করে। কি উষ্ণতা বাড়ালে, ও সুদীপ্ত, বিক্রিয়া হার বাড়ে না কমে? হ্যাঁ বিক্রিয়া হার বাড়ে। হাসি খুশিতে একটু বলো, একটু দিলখুশ করো আমায়। না মটকা মালাই তো খাও না, দিলখুশ হবে কি করে? হ্যাঁ স্কুল খুলছে না না? তাহলে দেখো যে আমরা এটা আগে শিখেছি যে উষ্ণতার উপরে রেটটা কিন্তু খুব সুন্দরভাবে নির্ভর করে। সুন্দরভাবে বলতে সমানুপাতিকভাবে,
যে বিক্রিয়ার হারটা বাড়বে কখন? উষ্ণতা বাড়ালে। এটা তো তোমরা দেখেছো আগে। তাহলে যদি দেখো যে আমরা এটা একটু আগে দেখালাম যে আর ইকুয়ালস টু কী হয় সুচিত্রা, বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে এই রকমভাবে লেখা হয়, আমরা জেনারেলি এইভাবে লিখি। তাহলে যদি বিক্রিয়া হার যদি বাড়ে উষ্ণতা বাড়ালে, তাহলে আমি বলতে পারি বিক্রিয়ার হার ধ্রুবকের মানও বাড়ে। কী গো? তাহলে উষ্ণতা বাড়ালে রেট বাড়ে, মানে বিক্রিয়া হার ধ্রুবকও বাড়ে, আমি বলতে পারি এখান থেকে। এটাও তো আগেও তো বলেছি যে হার ধ্রুবক বাড়ে উষ্ণতা বাড়ালে, তাই না? বলছে জেনারেলি প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার বেগটা 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। ঠিক আছে, জেনারেলি হচ্ছে 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির দরুন। ঠিক আছে, তো এইটা হচ্ছে মোটামুটি এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে। এরপরে এই রিলেটেড একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক কাকে বলা হচ্ছে? উষ্ণতা গুণাঙ্ক বলা হচ্ছে যে এই যে 10 ডিগ্রির ব্যবধানে যে হার ধ্রুবকের মানের পরিবর্তন হচ্ছে বা হার ধ্রুবকের যে মানটা বাড়ছে, এইটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক। কার সাপেক্ষে? ইনিশিয়ালি যেটা ছিল আর ফাইনাল যেটা হলো। মানে আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। সংজ্ঞাতে কি বলছে দেখো, সংজ্ঞাটা একটু দেখে নাও। বলছে যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়া হার ধ্রুবক দ্বয়ের অনুপাতকে বলা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক। মানে কি? ধরো সাপোজ টি ডিগ্রি সেলসিয়াসে বিক্রিয়াকে মানে হার ধ্রুবকের মান ধরো কেটি দেওয়া আছে। ঠিক আছে, টি প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস মানে 10 ডিগ্রি সেলসিয়াস তুমি বাড়িয়ে দিয়েছো। কি গো রোহন, বাড়িয়ে দিয়েছো? তাহলে দেখো এটা কি হয়ে যাবে, কে টি প্লাস 10 ধরলাম। বলছে উষ্ণতা গুণাঙ্ক, ও সরি, তাহলে উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে এই যে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য যে হার ধ্রুবকটা হলো ডিভাইডেড বাই সৌম্যজিৎ কেটি। বুঝতে পেরেছো এবার? একে বুঝতে পারো নি বলো? ও প্রীতম গো, বুঝতে পারছো ওটি? তাহলে এইটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক। ও এটা মোটামুটি একটু রিডিং মার রাখবে, জেনারেলি আসে না, তবে ওই থিওরি ওই 2 থেকে 3 গুণ ওইটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আসছে, সেটা হচ্ছে আরহেনিয়াস সমীকরণ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এটা, আরহেনিয়াস সমীকরণ। কি গ্রাফ এঁকেছে? তুমি ফলো করনি, ওই জন্য ক্লাসটাকে ফলো করনি। এটা উষ্ণতা, হ্যাঁ, উষ্ণতা গুণাঙ্ক। যারা ফলো করছে ক্লাস তারা বুঝতে পারছে, আমি উষ্ণতা বলছি, লিখছি। যারা ক্লাস ফলো করে তারা বুঝতে পেরে যাবে, এগুলো কোনো ব্যাপার নয়। বাইরে দিকে কি দেখছো? সুন্দর দৃশ্য দেখছো, ওই জন্য পর্দাটা লাগানো আছে যাতে না কিছু দেখতে পাও। হ্যাঁ, কি টাইম? কোথায় ছিলে বাবা? হ্যাঁ, আমি ধরতে পারি না। টি তুমি তোমার এমএসটি ইকুয়েশন করনি উষ্ণতা ফিজিক্সে? আপেক্ষিক তাপ এমএসটি করনি? এটা করেছো তো ওখানে, ছোট হাতার টি। হ্যাঁ, আপেক্ষিক তাপটা বের করানোর সময় তো কতটা পরিমাণ উষ্ণতা গ্রহণ করছে বর্জন করছে সেটা কি লেখা হয়, কি দিয়ে লেখা হয়? এমএসটি দিয়ে লেখা হয়। টি মানে তুমি ক্লাসকে ফলো করনি, তুমি ফলো করনি, কি ভাবছিলে? ও कुछ तो है। আচ্ছা দেখো, এবার হচ্ছে যে আরহেনিয়াস সমীকরণ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মন দিয়ে বুঝবে একটু। আরহেনিয়াস সমীকরণ।
হ্যাঁ গো, এটা হচ্ছে আরএনিয়াস সমীকরণ। আরএনিয়াস সমীকরণটা কি ডিল করব আমরা আরএনিয়াস সমীকরণে? বলছে যে উষ্ণতার সঙ্গে, তাহলে হার ধ্রুবকটা নির্ভর করবে কার উপরে? উষ্ণতার উপরে। কিভাবে নির্ভর করবে সেইটা হচ্ছে এইভাবে ডিটারমিন করা হবে, কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ ডিভাইডেড বাই আর টি। সব বলবো, বলতে দাও ও করছি, বলতে দাও। তাহলে এইটা হচ্ছে আরএনিয়াস সমীকরণ, এটা হচ্ছে কি হার ধ্রুবক, ইএটা কি এটা হচ্ছে হার ধ্রুবক, বলিনি এখনো। এটা হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, বা এখানে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর হিসাবে দেয়নি, ওটাকে বলেছে যে উষ্ণতা গুণাঙ্ক বা কম্পাঙ্ক গুণাঙ্ক, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক। এটা হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক, একে ইংরেজিতে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয়, ইংলিশ টার্মগুলো খেয়াল রাখবে, বা একে এক্সপোনেনশিয়াল প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরও বলা হয়। কেন প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর? এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম, ইটা তো এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়ালের আগে আছে বলে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, একে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরও বলা হয়। সব বইতে লিখে দিয়েছি আমি, দাগানোর সময় ওখানে লিখে নেবে। ইটা কি? এইটা কি ইয়ে? এইটা কি? ওগো সাগর, তোমাকে আগে আমি শিখিয়েছি সক্রিয়করণ শক্তি, সক্রিয়করণ শক্তি অ্যাক্টিভেশন এনার্জি। তুমি রিয়াকশান করতে চাও, তার জন্য তোমাকে কিছুটা পরিমাণ শক্তি নিয়ে তোমাকে আগে অ্যাক্টিভ হতে হবে, বলো, আগে তোমাকে সক্রিয় হতে হবে, তারপরে তুমি সক্রিয়করণ এনার্জি পেলে স্বাগতা, তারপরে তো তুমি রিয়াকশান শুরু করবে। তোমার মধ্যে যে এনার্জিটা রয়েছে এখন, ওটাতে তুমি সক্রিয় নয়, তুমি পারবে না, তুমি রিয়াকশান করতে পারবে না, ওই এনার্জি দিয়ে তুমি রিয়াকশান করতে পারবে না। তোমাকে তার থেকে আরও বেশি, ন্যূনতম আরও কিছু পরিমাণ শক্তি তোমাকে অর্জন করতে হবে। ন্যূনতম একটু হতে পারে বা তার থেকে বেশিও হতে পারে, মোটামুটি তোমার যে শক্তি এখন আছে ওই শক্তিতে হচ্ছে না, বুঝতে পেরেছ? তাহলে সেই যে ন্যূনতম ক্ষুদ্র পরিমাণ যে শক্তিটা লাগে, যে ন্যূনতম পরিমাণ শক্তি দিলে তুমি রিয়াকশান করার জন্য উপযুক্ত হয়, সেই ন্যূনতম শক্তিকে বলা হচ্ছে সক্রিয়করণ শক্তি বা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বলা হয়। এ হচ্ছে সেই অ্যাক্টিভেশন এনার্জি যেটা তোমাকে সক্রিয় করবে। ও শুভম, দেখছো তো? তাহলে এটা হচ্ছে তোমার সেই সক্রিয়করণ শক্তি, এটা হচ্ছে সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, তোমাকে অ্যাক্টিভ করবে। এগুলো তো ইউজ করবে তো বিভিন্ন জায়গায়। কী রে, অ্যাক্টিভেশন এনার্জি গেছে নাকি, কেলিয়ে গেছি যেরকম হয়ে গেছে, বলবে তো এরকম বিভিন্ন জায়গায় ইউজ করবে। এটা ওদের শিখিয়ে দিয়েছে অনেক কিছুই। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা জানো আগে থেকে, সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর টিটা কি গো? টি হচ্ছে সময় নাকি পরম উষ্ণতা, পরম উষ্ণতা। পরীক্ষার খাতায় আবার পরম লিখে আসছে না, এটা হচ্ছে পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার, কেলভিন স্কেলে উষ্ণতার মান, ঠিক আছে? তো এইটা হচ্ছে সেই রিলেশান, যেই রিলেশান দিয়ে তুমি অনেক কিছু কাজ করবে, ঠিক আছে? তো এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, ইউনিটটা বলে দিই। এখানে কে এর ইউনিট কি হবে আমি বের করতে চাই। আচ্ছা, আগে এইটার ইউনিট আগে বের করছি। দেখো, ধরো সাপোজ, আচ্ছা ইয়ে মানে এই সক্রিয়করণ শক্তিকে জেনারেলি হচ্ছে কিলো জুল পার মোল বা হচ্ছে কিলো ক্যালোরি পার মোল, এগুলোতে প্রকাশ করে, মানে জুল পার মোলও ধরতে পারো। ধরো সাপোজ জুল পার মোলে তুমি লিখলে, তাহলে এর ইউনিটটা কী হবে? একটু জাস্ট আমি এই জিনিসটা ভেঙে একটু দেখাচ্ছি। এই ইএ বাই আর টি এর ইউনিটটা কী হচ্ছে দেখো। যদি সাপোজ এসআইতে করি, এটা একটা এনার্জির ইউনিট হবে, মানে ধরো জুলে আছে, সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে জুলে। আর এর মানটা আমি তাহলে এসআইতে ধরবো, কী করছেন? আর এর মান এসআইতে কী হয়? 8.314 ইন্টু 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে আর এর ইউনিটটা, আমার তো ইউনিট নিয়ে ব্যাপার এখানে, ইউনিটটা আমি দেখছি কী হবে। তাহলে জুল পার মোল পার হচ্ছে কেলভিন,
এইটা হলো কার ইউনিট? আর এর ইউনিট। আচ্ছা, টি এর ইউনিট কি? টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার, মানে কে এর ইউনিট কেলভিন, কেলভিন, টেম্পারেচার ইউনিট কেলভিন। তাহলে দেখো, ও এটা তো জুল পার মোল, সরি এটা জুল পার মোল না, কিলো জুল পার মোল বা জুল পার মোল। তাহলে দেখো, যদি তাই হয় তাহলে জুল জুল কাটলো, পার মোল কাটলো, কেলভিন ইনভার্স কেলভিন। তাহলে এই রাশিটার কোনো ইউনিট আছে? ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে বাবু দেখো, এটাতে মাইনাস আছে, আমার কোনো অসুবিধা না, আমি ইউনিট দেখছি। তাহলে এই রাশিটার কোনো ইউনিট না থাকলে এটারও কোনো ইউনিট নেই, টোটাল এই জিনিসটারও কোনো ইউনিট নেই। তাহলে এইটা হচ্ছে টোটাল ইউনিটলেস, এই টোটালটা হচ্ছে ইউনিটলেস, ইউনিটলেস কোয়ান্টিটি, মানে এইটা তো ইউনিটলেস ছিল না, তাহলে এটা হচ্ছে ইউনিটলেস। তাহলে কে এর ইউনিটটা তাহলে অ্যাকচুয়ালি এর উপর ডিপেন্ড করছে। তাহলে এর যা ইউনিট হবে কে এর হচ্ছে তাই ইউনিট হবে। বুঝতে পেরেছো ভূমিকা? তাহলে এর ইউনিট যা হবে সেটা হচ্ছে কে এর ইউনিট। তাহলে এর ইউনিট কখনো জিজ্ঞাসা করলে তুমি তো কে এর ইউনিট তো বের করতে পারবে। তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যখন করবে তখন বুঝে যাবে কিভাবে হচ্ছে। তুমি এইটা খেয়াল রাখবে যে এখানে হচ্ছে এর ইউনিট আর কে এর ইউনিট একই, কারণ এটা ইউনিটলেস কোয়ান্টিটি। কীভাবে হলো বুঝতে পেরেছো তো? আচ্ছা, আর কি আছে? এরপরে লেখচিত্রের সাহায্যে সক্রিয়করণ শক্তির ব্যাখ্যা। এটা কি বলবো আজকে? তাহলে কি এই অবধি রেখে অঙ্ক করাবো? অঙ্ক করাবো, টাটা। হ্যাঁ দেখো দেখো, এরপরে হচ্ছে সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তি ধারণা, যা ধারণা অলরেডি তোমাদের হ্যাচ, এই ধারণা তোমাদের অলরেডি আছে। সক্রিয়করণ, এক্ষুনি বললাম তো সক্রিয়করণ শক্তি, যে বিক্রিয়া করানোর জন্য, মধুরিমা চুপ চুপ চুপ, কথা বলো না, তাড়াতাড়ি শেষ করে দাও, অঙ্ক করাবো। তাহলে বিক্রিয়া করানোর জন্য মলিকুলকে তাদের নিজস্ব শক্তির তুলনায়, মানে নিজের একটা শক্তি সবসময় থাকে, কিন্তু সেই শক্তি, ধরো তুমি একটা এক্সাম্পল দেবো, তুমি এখনই ধরো মারপিট চলছে, সেখানে ধরো ক্যামের পাড়ে একটা মারপিট চলছে, মুস্কান ধরো যাবে, হ্যাঁ, আর লাঠি ছোটা নিয়ে যাবে। তাহলে বেসিক্যালি ও কী করবে? এখন যে এনার্জি আছে ওই এনার্জিতে ও হবে নাকি? ওকে শুনে ওকে তাতাতে হবে, মুস্কান এইটা করে দিয়েছে, তুই যাবি না, মারপিট করবি না, হ্যাঁ ऐसा कर दिया है क्या, মুস্কান যা, তুই যা, একটু মানে তাকে একটু এক্সাইটেড করতে হবে, মানে তার এনার্জি, একটা এনার্জি ছিল তো, না হলে সে কথাবার্তা বলছে কেন? পড়ছে পড়ছে কি, ওটা তো এনার্জি আছে অলরেডি তার মধ্যে, একটা এনার্জি ছিল, কিন্তু তাকে যদি রিয়াকশান করাতে হয়, মারপিটে লাগাতে হয়, তাকে কিন্তু ওই এনার্জিতে হবে না, তাকে আরও কিছু পরিমাণ এনার্জি কালেক্ট করতে হবে, মানে তাকে আরও কিছুটা শক্তি অর্জন করতে হবে, যেটা হচ্ছে স্বাগতা সেটা পুট করবে, তাকে এক্সাইটেড করবে, আরে তুই কী রে ভিতুটা নাকি, যা সেখানে তোর বাড়ির কাছে মারপিট হচ্ছে, যা লাঠি বাটি নিয়ে যা, দিয়ে তখন সে এক্সাইটেড হয়ে যাবে, দিয়ে তখন তাকে বলবে তুই বেকারটা, তুই এনসিসি করে বেকার, তুই বেকার সব। তাহলে বেসিক্যালি যেটা হলো, মোট কথা যেটা হলো ওই, মোট কথা যেটা হলো ওই ওই মোট কথা কি হলো, যে ওর যে এনার্জিটা ছিল ওই এনার্জিতে সাফিসিয়েন্ট নয় সেই সব মারপিট বা দাঙ্গা হাঙ্গামা করার জন্য, মানে রিয়াকশান করানোর জন্য। মলিকুলের ক্ষেত্রে আমি যদি কম্পেয়ার করি, যে পরিমাণ শক্তি তার মধ্যে রয়েছে সেইটা সাফিসিয়েন্ট নয় তাকে রিয়াকশান করানোর জন্য, তাকে তার তুলনায় আরও কিছুটা পরিমাণ এনার্জি দিতে হবে। যে এক্সট্রা এনার্জিটা লাগছে না, ওই এক্সট্রা এনার্জিটাকে বলা হচ্ছে তার সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভ করার জন্য মলিকুলকে এই এনার্জিটা দেওয়া হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। ই দিয়ে যেটা আমি রিপ্রেজেন্ট করেছি এক্ষুনি, এবার লেখচিত্রের মাধ্যমে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমি কি করব, ওই সক্রিয়করণ শক্তির জিনিসগুলো আমি দেখাবো। গ্রাফটা খুব ইম্পর্ট্যান্ট গ্রাফ, হয়তো তোমাদের সব কিছু না ক্লিয়ারও হতে পারে, আমি মোটামুটি ট্রাই করব, আই উইল ট্রাই মাই বেস্ট আমি বোঝানোর জন্য, বাট যদি একটু আধটু যদি থাকে তাহলে লাস্টে আমাকে দেখাবে, না হলে ভিডিওটা আরেকবার দেখলে তোমরা বাড়িতেও বুঝতে পারবে। এগুলো আমরা শিখেছিলাম সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সব শিখেছিলাম, তোমরা এখন থেকে শিখবে জিনিসপত্রগুলো। তো আমি ট্রাই করব তোমাদের সব কিছু যাতে তোমরা বুঝতে পারো, আর যেগুলো টুকটাক একটু জিনিস আছে যেগুলো মনে রাখার, তুমি জাস্ট মনে রেখে দেবে, অত বেশি ডিটেলে যাবে না, ঠিক আছে? যেরকম বলবো সেরকম মনে রেখে দেবে। দেখো, কথা বলবে না, একটু ভালো করে মন দিয়ে শোনো, বুঝতে পেরে যাবে এক্ষুনি। অ্যাক্টিভেশন এনার্জি গ্রাফ তোমাদের কিন্তু আগে শিখিয়েছি আমি 11-এ। হ্যাঁ মুছে দিলাম রে, এটা লাগবে অঙ্ক করানোর জন্য, কত দূরে দেখো, লিখবো না বলে ততক্ষণ থেকে রেখেছি তাকে।
সক্রিয়করণ শক্তি গ্রাফ আঁকবো। সক্রিয়করণ শক্তির গ্রাফ আঁকতে গেলে একটা কথা আছে, সেটা হচ্ছে ওই গ্রাফটাকে কি বলা বলো তো? এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, বা হচ্ছে বাংলাতে কাকে কি বলা হয় বলো তো? শক্তি পরিলেখ চিত্র, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম জিনিসটা কি? যে রিয়াকশান হচ্ছে ভূমিকা, রিয়াকশান হচ্ছে মানে সময় যাচ্ছে রিয়াকশান হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হারের কি পরিবর্তন ঘটছে। অর্থাৎ বিক্রিয়ার অগ্রগতির সঙ্গে সঙ্গে শক্তির যে পরিবর্তন হবে সেইটাকে বলা হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, বা হচ্ছে ওই যে শক্তির পরিলেখ বলছে। আমরা সেটা এবার গ্রাফের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? কিভাবে আঁকছি দেখো। তোমাদের এইটা আগে আমি শিখিয়েছি, এই গ্রাফটা তোমাদের একবার দেখিয়েছিলাম, ক্লাস 11-এ দেখিয়েছিলাম যে এরকম করে বেঁকে যাচ্ছে উঠে যাচ্ছে। তোমাদের অ্যাক্টিভেশন এনার্জি একবার বুঝিয়েছিলাম, তখন বলছিলাম যে ক্লাস 12-এ এগুলো পড়াবো, বলছিলাম না? এইখানে একটা এনার্জি থাকবে, এই বরাবর হচ্ছে শক্তি, মন দিয়ে শুনবে, এই বরাবর হচ্ছে এনার্জি বা শক্তি, এই বরাবর বাড়ছে, এই বরাবর হচ্ছে শক্তি, আর এই বরাবর হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি। তাহলে বিক্রিয়ার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটা হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি, এই বরাবর হচ্ছে, ঠিক আছে? এবার মন দিয়ে দেখবে, তাহলে শক্তির কোঅর্ডিনেট যদি এটা হয়, তাহলে এই বরাবর ধীরে ধীরে শক্তিটা বাড়ছে, এই বরাবর ধীরে ধীরে রিয়াকশানটা প্রসিড করছে, এইরকম অগ্রগতি হবে, আর এদিকে হচ্ছে তোমার শক্তিটা ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ, ইনিশিয়ালি আমি ধরে নিলাম একটা মলিকুল, ধরো একটা রাসায়নিক বিক্রিয়া, আমি একটা হাইপোথেটিক্যাল রিয়াকশান আমি ধরে নিচ্ছি, এইটা হচ্ছে হাইপোথেটিক্যাল রিয়াকশান A প্লাস বিসি, যেটা বইতে আছে ওটা আমি লিখছি। A প্লাস বিসি থেকে কি তৈরি হচ্ছে? প্রথমে তৈরি হবে ABC ড্যাগার, বলছি ড্যাগার, একে ড্যাগার বলে, হ্যাশট্যাগ নয় এটা, একে বলা হয় ড্যাগার, নিচে চলে আসছে ABC ড্যাগার বলা হয় এটাকে। এখান থেকে প্রোডাক্ট তৈরি হবে কি? AB প্লাস হচ্ছে C, এটা হচ্ছে প্রোডাক্ট তৈরি হচ্ছে। মুছে দিই, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে রিয়াকশন, এর ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তাহলে দেখো সূচনা, ইন্ট্রোডাকশন, এদিকে এই যে এনার্জি, এইটা ধরে নিলাম এই A প্লাস BC এর হচ্ছে নিজস্ব এনার্জি, এইটা হচ্ছে A প্লাস BC এর নিজস্ব এনার্জি, মানে এই পরিমাণ শক্তি তুমি অর্জন করে এখন বসছো, তোমার মলিকুল এখন এই পরিমাণ শক্তি অর্জন করে এখানে বসে রয়েছে। চয়ন, তোমার মলিকুল দুটো এই পরিমাণ শক্তি নিয়ে এখন এই জায়গায় বসে রয়েছে। সে যদি রিয়াকশান করতে চায়, তাকে কিছুটা পরিমাণ শক্তি আরও অর্জন করতে হবে। চয়ন, কি গো? তাহলে এই মলিকুলগুলো যে এনার্জিতে রয়েছে, এইটা তো এদের এখন এনার্জি কোথায় বলো তো? এইখানে তো তার এনার্জি, তাই না? এদের এই এনার্জিতে হবে না, কি গো সাগর? এদেরকে আরও এনার্জি দরকার। তাহলে এনার্জি এদেরকে বাড়াতে হবে। তাহলে এনার্জি বেড়ে 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 দেখো বিক্রিয়া এদিকে থেকে এরকম প্রসিড করছে ধীরে ধীরে, তাহলে তোমার শক্তিও ধীরে ধীরে বাড়বে, শক্তিও বেশি পরিমাণ লাগবে। তাহলে ধীরে ধীরে গ্রাফটা, তাহলে এই রকম করে তোমাদের এই গ্রাফটা দেখিয়েছিলাম, বলো মনে পড়ছে? তাহলে এই জায়গায় এলো। চয়ন, এবার তুমি রিয়াকশান করতে চাও, তুমি যে পরিমাণ এনার্জি দরকার ছিল সেই পরিমাণ এনার্জি পেয়ে গেছো, এবার সে রিয়াকশান করা শুরু করবে। তাহলে এইখান থেকে এইখানে যে এলো, এখানে এনার্জি কতটা পরিমাণ নিল বলো তো? এইটাকে বের করতে হলে তোমাকে এইভাবে ছেদ করতে হবে, দিলে এইটা হচ্ছে সেই সক্রিয়করণ শক্তি, এই পরিমাণ এক্সট্রা এনার্জি সে নিয়ে এলো তো। আচ্ছা, এই যে এনার্জিটা, এই এনার্জিটা কি এনার্জি বলো তো? A প্লাস BC এর আছে নিজস্ব এনার্জি, না হলে তো জিরো এনার্জিতে থাকতো প্রথমে। কেউ তো জিরো এনার্জিতে প্রথমে থাকে না, তার কিছুটা পরিমাণ এনার্জি থাকে, সেইটা হচ্ছে তার নিজস্ব এনার্জি, আর এইটা হচ্ছে তার অ্যাক্টিভেশন এনার্জি। এইটা সে গ্রহণ করে সে অ্যাক্টিভ হলো। তাহলে প্রথমে এই দুটো মলিকুল ছিল, দিয়ে তারা দুজন মিলে একজন হয়ে গেল, তারা তখন সক্রিয় হয়ে গেল, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা সক্রিয় জটিল যৌগ তৈরি করলো। তারা সক্রিয় একটা জটিল যৌগ তৈরি করলো যার এনার্জি খুব বেশি, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলা হচ্ছে, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, সক্রিয় জটিল যৌগ। তাহলে এইখানে কে রয়েছে? ABC ড্যাগার।
এইটা রয়েছে, এইটাকে ট্রানজিশন স্টেট বলা হয়, বা বাংলাতে কি বলে গো, অন্তর্বর্তী অবস্থা। অন্তর্বর্তী অবস্থা বা ট্রানজিশন স্টেট, টিএস স্টেট বলা হয়, টিএস হলো, বোঝা যাচ্ছে তো? এবার হচ্ছে তাহলে এইটা হয়ে গেল, এই যে জটিল যে যৌগটা তৈরি হলো বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যেটা তৈরি হলো, একে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলা হচ্ছে। এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এখন প্রচুর এনার্জি পেয়ে গেছে, হ্যাঁ, তাহলে উত্তেজিত করে দিয়েছে, এবার মারপিট করবে, মারপিট করে এবার অ্যাকশন দেবে, তাহলে 2-4 জনকে মারবে, 2 জনকে মারবে, হসপিটালে পাঠাবে, মানে সে প্রোডাক্ট তৈরি করছে। এখানে তো রিয়াকশান করা শুরু করেছিল, মানে করার জন্য এনার্জি নিল, এবার পেয়ে গেছে, এবার চালাবে এবার রোলার দিয়ে, এবার বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে। বিক্রিয়াজাত পদার্থ তৈরি করলে তার কি, তারপরে সে তো সব শক্তি দিয়ে দিয়েছে, তার শক্তি কমে গেল, কি গো, দিয়ে কে নিয়ে যাবে, শুয়ে যাবে। তাহলে এখানে সে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে দিল, তাহলে এখানে কি থাকবে, এবি প্লাস সি থাকবে। তাহলে চয়ন, তুমি যে প্রোডাক্টটা তৈরির জন্য রিয়াকশান করছিলে, তোমার রিয়াক্ট্যান্ট মলিকুলগুলো অ্যাক্টিভেশন এনার্জি অর্জন করার পরে প্রথমে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করলো, 2 জন ছিল, 2 জন থেকে 1 জন হলো, দেখো এদের কিন্তু এনার্জি অনেক হাই, এনার্জি হাই তো তুমি বুঝতে পারছো তো, দেখো এনার্জি কতটা বেশি, এখানে হাই এনার্জি স্টেটে ছিল, তাহলে হাই এনার্জি থেকে তোমাকে এনার্জি লো করাতে হবে, ডিসিপিটেট করাতে হবে, সবসময় এক্সাইটেড স্টেটে থাকবে নাকি, হ্যাঁ, নেমে আসতে হবে, সবসময় কি থাকবে নাকি, স্টেবিলিটি গেইন করতে হবে, তাহলে ওই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা ভেঙে যাবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে সে তখন বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট ফর্মেশন করবে। তাহলে এখানে যে এনার্জি ছিল সেই এনার্জি এখানে আসার দরুন সে ডিসিপিটেট করে দেবে, সে সব ছেড়ে দেবে, যা যা তুমি তো ঘুষি মেরে তো তাকে সব দিয়ে দিয়েছো, তো এনার্জি তোমার কমে গেছে, কেলিয়ে গেছো, তো ওই জন্য তো এনার্জি কমে গেল, এখানে এসে তুমি থেমে গেলে, বুঝতে পেরেছো? তাহলে এবার ও কোটি দেখো, তাহলে এখানে যাদের যে এনার্জি, এবার টার্মগুলো আমি দেখাচ্ছি কোন টার্মটাকে কি বলছে, তাদের যে মোটামুটি যে এভারেজ যেটা তাদের নিজস্ব এনার্জি ছিল, মানে এইটা যে এই যে এনার্জি, এই পরিমাণ যে এনার্জি, এইখান থেকে এতটা তো একটা এনার্জি, এইটা হচ্ছে তাদের নিজস্ব এনার্জি, এইটার মান কি দেওয়া আছে ওখানে, E1 দেওয়া আছে মনে হয়, এটা হচ্ছে তার নিজস্ব এনার্জি। আমি ওর সঙ্গে ম্যাচ করে পড়াচ্ছি, তোমাদের পড়তে বাড়িতে সুবিধা হবে বলে। হ্যাঁ, চুল বলে একটু স্টাইলে থাকবি সবসময়, কী করিস? হ্যাঁ, স্টাইল লাগে না? হ্যাঁ হ্যাঁ, বা মানে না বলতে চাইছিল, বাট আমি বললাম বলে না, এই এটা একটা ইউনিক স্টাইল। তাহলে দেখো, এইটা হচ্ছে তার নিজস্ব এনার্জি। আচ্ছা, যে পরিমাণ এনার্জি নিয়ে দেখো গো, যে পরিমাণ এনার্জি নিয়ে সে এই জায়গায় উঠলো, মানে এইখানে লিখতে পারো বা এইখানে লিখতে পারো, তাহলে এই এনার্জিটা কি এনার্জি গো সৌম্যজিৎ? এটা তার অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি। কোন বিক্রিয়ার ক্ষেত্রে? এই যে সামনের দিকে যে বিক্রিয়াটা যাচ্ছে, A প্লাস BC থেকে যে ABC ড্যাগার তৈরি হচ্ছে, এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স AC অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হচ্ছে, এর জন্য অ্যাক্টিভেশন এনার্জি, তাই না? এবার দেখো এই যে এনার্জিটা, এইখান থেকে যে এই যে এনার্জিটা, এটা কি বলতো, যখন এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ভেঙে সুচিত্রা যখন প্রোডাক্ট ফর্মেশন করবে, এই পরিমাণ শক্তি রিলিজ করবে। এনার্জি নিয়ে গেছিলে, তারপরে তুমি তো এবার সেই এনার্জিটাকে ডিসিপিটেট করবে, ডিসিপিটেট করা মানে ট্রান্সমিট করে, মানে ছেড়ে দিতে হবে, এই পরিমাণ এনার্জি হচ্ছে সে ছেড়ে দিচ্ছে। তাহলে এটাকে কি দেওয়া আছে ওখানে? EX দেওয়া আছে না? EX দেওয়া আছে, এটা হচ্ছে EX পরিমাণ না, মানে এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের এনার্জি, নিজস্ব এনার্জি। এটা E1, এটা হচ্ছে E2। আচ্ছা এটা শোনো, EA হবে না এটা, আরে এটা EA, ঠিক আছে, আচ্ছা EA1, এটা হচ্ছে EA2, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই পরিমাণ এনার্জি হচ্ছে যখন প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে, রিলিজ করছে। আচ্ছা, যদি আমি ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কনসিডার করি, যদি AB প্লাস C থেকে যদি আমি এই দিকে যদি বিক্রিয়াটা ধরি, তাহলে তখন এইখান থেকে শুরু হবে, বলো, তখন অ্যাক্টিভেশন এনার্জি এটা হয়ে যাবে না? নিচ থেকে তখন এখান থেকে শুরু হবে বিক্রিয়াটা, তখন অ্যাক্টিভেশন এনার্জি এটা হয়ে যাবে।
তাহলে এই পরিমাণ এনার্জি তখন রিলিজ করবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে কনসেপ্ট এখানকার। তাহলে দেখো মধুরিমা, টোটাল এনার্জি সমান কি? তাহলে টোটাল এনার্জি ওই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের টোটাল এনার্জি সমান কি হলো? তার নিজস্ব এনার্জি আর অ্যাক্টিভেটেড তোমার সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি কি? তাহলে অ্যাক্টিভেশন এনার্জি তোমাকে যদি কখনো বের করতে দেয় তাহলে এইটা বের করবে। তাহলে টোটাল এনার্জি কখনো দিয়ে দিলে টোটাল এনার্জি থেকে এই নিজস্ব এনার্জি বিয়োগ করে দিলে পেয়ে যাবে তুমি। ঠিক আছে? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এবার আর একটা জিনিস, বইতে সব আছে, এগুলো ছবিটা তুলতে হবে না। এবার একটা জিনিস দেখো, যে বিক্রিয়াটা তাপগ্রাহী না তাপমোচী হবে সেটা এই গ্রাফ থেকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। এইটা একটু খেয়াল রাখবে। দেখো যদি কখনো তোমার এই যে অ্যাক্টিভেশন এনার্জিটা, যেটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে যদি এইটা অ্যাক্টিভেশন এনার্জি ধরি, তাহলে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি সক্রিয়করণ শক্তির মান বিক্রিয়াজাত পদার্থ তৈরির সময় যে পরিমাণ শক্তি রিলিজ হচ্ছে, মানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে যখন বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে যে পরিমাণ শক্তি রিলিজ হচ্ছে, মানে এই শক্তির মানটা যদি তোমার সক্রিয়করণ শক্তির থেকে যদি বেশি হয়, মানে এর মানটা যদি বেশি হয় কার তুলনায়? এর তুলনায়, তখন এটা হবে এক্সোথার্মিক রিয়াকশন বা হচ্ছে তাপমোচী প্রক্রিয়া। বুঝতে পেরেছো? আর যদি কখনো যদি এইটা তুলনায় যদি এইটা যদি ছোট হয়ে যায়, ধরো এইটা এখানে না হয়ে ধরো এই সব জায়গায় থেকে যেত, তখন এটা হবে তাপগ্রাহী প্রক্রিয়া। তাহলে কতটা পরিমাণ তাপ মোচন করবে, কতটা পরিমাণ তাপ গ্রহণ করবে, সেটার পরিমাণ হচ্ছে ডেল্টা এইচ দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে এইটা হচ্ছে সেই এনার্জি এইটা। তাহলে এই দুটোকে বিয়োগ করে দিতে হবে। কতটা পরিমাণ তাপ গ্রহণ করছে, এই পরিমাণ তাপ শক্তি নিয়ে এসে গেছে, এই পরিমাণ শক্তি সে বর্জন করলো, তাহলে এইটা হচ্ছে সেই শক্তির পার্থক্য, এইটা হচ্ছে ডেল এইচ। তাহলে যদি এক্সোথার্মিক রিয়াকশন হয়, কতটা পরিমাণ তাপ মোচন করবে, এইটা মানে হচ্ছে EA1 মাইনাস EX2 EA2 E2টা হচ্ছে তো তার নিজস্ব এনার্জি, এইটার থেকে বিয়োগ করতে হবে এইটা। মানে তুমি যদি ডেল এইচ বের করতে চাও তাহলে EA2 EA1 এটা করতে হবে। এটা এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে। আর যদি এন্ডোথার্মিক রিয়াকশন বা তাপগ্রাহী প্রক্রিয়ার ক্ষেত্রে এইখানে শেষ হয়ে যাবে, সেটা এই জায়গায় থেকে যাবে, তখন এটা মুছে দেওয়া হবে। তখন ওই তোমার কি হবে, এইচ এর মান ডেল এইচ এর মান এইটা হবে। কে বুঝতে পারছো না মুস্কান? এইটা হচ্ছে তার নিজস্ব, মানে এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর এইটা হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে প্রোডাক্ট তৈরির জন্য এই পরিমাণ এনার্জি। তাহলে এই দুটোকে তো বিয়োগ করলে তো এই পরিমাণ শক্তি সে গ্রহণ করে রাখছে কি, এইটা তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে এটা হচ্ছে তাপগ্রাহী প্রক্রিয়ার ক্ষেত্রে এইটা কনসেপ্টটা খেয়াল রাখবে, উপরের দিকে থাকবে। তাপমোচীর ক্ষেত্রে নিচে থাকবে, মানে এর যে এনার্জি তার তুলনায় নিচে থাকবে। আর হচ্ছে তাপমোচী প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচটা নেগেটিভ হয়, আর তাপগ্রাহীর ক্ষেত্রে ডেল এইচটা পজিটিভ হয়। ঠিক আছে? এইটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা হচ্ছে তোমাদের হায়ার ক্লাসেও দেখবে। যদি এটা যদি ক্লিয়ার থাকে, কেমিক্যাল কাইনেটিক্সে তোমাদের স্যার যখন অনার্সে পড়বে, যখন গ্রাফ করাবে, পুরো একই গ্রাফ করাবে। আমি যা বলে দিলাম অনার্সের জিনিসই বলে দিলাম আমি। ঠিক আছে? তোমরা এইসব কনসেপ্ট যারা কেমিস্ট্রি অনার্সে পড়বে, আমি বললাম যদি কেউ আমার কাছে 11 থেকে পড়ে থাকো, তুমি যদি নাম্বারও কম পড়ো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি শোনো, যদি নাম্বারও কম পাও, যারা কেমিস্ট্রি অনার্সে পড়তে চাও, আমি ধরলাম তুমি 65ও পেয়েছো, তুমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়বে। আমি বললাম অন্যান্য সায়েন্সে আমি তো জানি তোমাদের কেমনভাবে কি পড়িয়েছি, দেখবে সব জিনিসপত্র অর্ধেক জিনিস আমি এখানে তোমাদের শিখিয়ে পাঠাচ্ছি। সিরিয়াসলি বলছি। আমি একটা ছেলেকে, অনার্সের ছেলেকে পড়াতে যাই, তোমাদের বলছিলাম অনার্সের ছেলেকে একটা পড়াতে যাই, ওই ছেলেটা এইচএসে এখানে সব সো কল্ড তোমাদের সব স্যারের কাছে পড়তো, রেজোনেন্স জানে না, জানো তো, রেজোনেন্স জানে না, ইন্ডাকটিভ এফেক্ট, অ্যাসিডিটি বেসিডিটি কী করে বেশি কম হচ্ছে সেগুলো করতে পারছে না। বলছে স্যার আমরা যেতাম, হল্লা করে যেতাম, একটা ব্যাচ বসে আছে, একটা স্যার বলছে শতপথী স্যারের কাছে আমি পড়তে যেতাম, একটা ব্যাচ বসে আছে, একটা বলছে স্যার এত স্পিডে পড়ান শুধু দেখিয়ে যাবে, এইটা 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 করে নেবে, এইটা করবে, এত স্পিডে পড়ান, বলছে কিচ্ছুই বুঝতে পারতাম না। সেটাকে এখন আমি ইন্ডাকটিভ এফেক্ট পড়াচ্ছি, রেজোনেন্স, তোমাদের যেগুলো 11-এ শিখিয়েছি, আমি বলছি বাবু এগুলো আমার 11-এর বাচ্চাদের শিখিয়েছি গো। বলছে স্যার এগুলোই আমি ঠিক করে ক্লিয়ার করতে পারিনি স্যার, আমার নিজেকেও খারাপ লাগে। এখন তাকে সেগুলো করছি, কমপ্লিট করাচ্ছি। আমি তো বলছি আমি যা করিয়ে দিয়েছি না, তুমি তখন মনে করবে আমাকে, দেখবে যে সত্যি স্যার অনেক কিছু, তখন আমাকে দেখবে মেসেজ করবে, দেখবে
ফেসবুকে তখন কমেন্ট করবে, তখন বড় 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 বাত করেंगे স্যার আপ। অবশ্যই বড় একটা ইউটিউবার হয়ে যাবো তখন। বলছি তো 65ও যদি পাও, আমাদের ক্লাসে একটা ছেলে ছিল জানো তো, আমার খুব ভালো বন্ধু ছিল, এখনও ভালো বন্ধু, বাট যোগাযোগ থাকে না, গোবিন্দ বলে ছেলেটার নাম, গোবিন্দর কথা বলছিলাম না, 65 পেয়েছিল সে, জানো রামনগর কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছিল, দিয়ে ও নিটের জন্য পড়বে বলে কাঁথিতে চলে এসেছিলো, আমার সঙ্গে থাকতো একসঙ্গে, তো আমার একটা রিলেটিভের ভেতরে হয়, তো গোবিন্দ 65 পেয়ে ঢুকেছিল, আমি তো অনেক কম পেয়েছিলাম, আমি তো 75-80 মনে হয় পেয়েছিলাম কেমিস্ট্রিতে, অনেক কম পেয়েছিলাম তো। কি কম নেই কি, সে 65 পেয়েছিল জানো, সে আমাদের টপার ছিল ক্লাসে, অনার্সে সে টপার ছিল, ইউনিভার্সিটির র্যাঙ্কে ছিল সে, লাস্টে যখন শেষ করলো সে 75% নাম্বার পেয়ে গেল, 65 পেয়েছিল, অথচ কত 90-95 পাওয়ার স্টুডেন্ট ছিল, আমি তো আরও কম পেয়েছিলাম, আমি তো 76 না 75 পেয়েছিলাম, আমি সেকেন্ড ছিলাম, সেকেন্ড টপার ছিলাম, সেকেন্ড না থার্ড এরকম ছিলাম, আমি আইআইটি পড়ে এলাম। নাম্বার ডাজেন্ট ম্যাটার, তোমার কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, রিকভারি তুমি করে নেবে, তোমার মধ্যে ওই যদি ডিটারমিনেশন থাকে, তোমার মধ্যে যদি ওই ফোকাসটা থাকে যে হ্যাঁ হাম কুছ করেঙ্গে করেঙ্গে পাক্কা একদিন না একদিন কুছ করেঙ্গে, তাহলে তুমি করবেই, আমি তো বলে দিই, তোমরা আমাকে দেখতে পাও না, আমি বলি যেটা সেটা করি কিনা দেখো না, আমি ভিডিও বানাবো, এটা করবো সেটা করবো, তোমার চয়ন বলতে স্যার আপনি কবে বানাবেন, দেখো চলছেই তো সেটা এখন, দেখো 6 মাস আগে থেকে প্ল্যান ছিল, কিন্তু এখন চলছে, লেটে হলেও চলছে না, তোমার মধ্যেও যদি ওই ডিজায়ার থাকে, ওই যদি টার্গেটটা থাকে তোমার মধ্যে, তুমি একদিন করবে, পাক্কা করবে, আমি বলে দিলাম গ্যারেন্টেড, হয়তো ইনস্ট্যান্ট হয়তো করতে পারছো না, কিছু একটা অসুবিধা হচ্ছে, বাট তুমি একদিন অ্যাচিভ করবেই। সুতরাং ওই নাম্বার নিয়ে ভাববে না, কনসেপ্টটা ক্লিয়ার রাখো, নাম্বার অনেক সময় কি হয়, তবে কনসেপ্ট ক্লিয়ার থাকলে নাম্বার কেন পাবে না, নাম্বার পাওয়া উচিত, তবে অনেক সময় গন্ডগোল হ্যাঁ, পরীক্ষার সময় অনেক সময় টেনশান, এটা সেটা, আগের দিন রাতে ঘুমটুম না হলে তো হয়ে যায়, তবে সেসব কন্ট্রোল আমি করব তোমাদের, ওই সব নিয়ে চিন্তা করতে হবে না, অন্যান্য পরীক্ষা কী হবে জানি না, বাট কেমিস্ট্রির আগে আমি ঠিক মোটিভেটেড করে রাখবো, ভিডিও কনফারেন্সে তোমাদের সঙ্গে কথা বলবো তার আগের দিন রাতে, কোনো অসুবিধা নেই, সব মোটিভেশান সব থাকবে, সব ঠিকঠাক করে, কি করতে হয় সেটা আমি জানি, ঠিক আছে, আমি যেগুলো ফেস করেছি সেগুলো যেন তোমাদের জন্য না হয় সেইটা আমি অবশ্যই কেয়ার রাখবো। আমি ভীষণ টেনসড হয়ে থাকতাম, কান্নাকাটি করতাম, মানে সিলেবাস কী করে, এই জন্য তোমাদের শর্ট নোট এমনি বানাচ্ছি নাকি, ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস, কে ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, উষ্ণতা বাড়ালে বিক্রিয়া হার ধ্রুবক বাড়ে, একটু আগে বলেছিলাম, চুপ, উষ্ণতা বাড়ালে বিক্রিয়া হার ধ্রুবকের মান বাড়ে, এক্ষুনি বলেছিলাম না, কীভাবে আরএনিয়াস কীভাবে ওটাকে এক্সপ্লেন করছে, দেখো ও খোকা, দেখো টি বাড়ছে, এইদিকে ওই তৃষা, টি বাড়ছে, উষ্ণতা বাড়াচ্ছ, টি বাড়লে এই টোটাল মানটা বাড়বে না কমবে, হর বাড়ছে, টোটাল মানটা বাড়বে না কমবে, কিন্তু আবার মাইনাস আছে সামনে, বেড়ে যাবে, যারা শুনছো না আরেকবার বলছি, টির মান বাড়াচ্ছ, ভাগফলটা কমে যাবে, কারণ হরে বাড়াচ্ছ, কিন্তু আবার সামনে মাইনাস আছে, মানে আবার বেড়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এই টোটালটার মান বেড়ে যাবে, এইটা বেড়ে যাবে মানে কে বেড়ে যাবে, এই জন্য তো উষ্ণতা বাড়ালে তো কে এর মান বাড়ে, সুন্দর করে এক্সপ্লেন করলাম না, এটা এখানে দেওয়া আছে, সেই ছকের ভেতরে এটা সেটা করে সব দেওয়া আছে জিনিসপত্রগুলো। আর একটা জিনিস হচ্ছে গ্রাফ, আব্বাস ঠিক আছে, অঙ্ক একটু করে দিচ্ছি, অঙ্কগুলো না করালে তোমরা বাড়িতে করতে পারবে, বুঝতে পারবে না, জানো তো, দেখো 2 দাগের অঙ্কটা দেখাচ্ছি, তোমাদের দেখিয়ে দিই, সিস্টেমগুলো বাড়িতে করতে পারবে তোমরা, 2টা হয়ে গেছে না, আর 3টা খুব গুরুত্বপূর্ণ, দেখো 3টা দেখাচ্ছি, তাহলে 221 পৃষ্ঠায় 3 দাগের ম্যাথটা দেখো, কেমিক্যাল কাইনেটিক্সে, একটি প্রথম ক্রম বিক্রিয়ার 50% 10 মিনিটে সম্পূর্ণ হয়, 50% 10 মিনিটে সম্পূর্ণ হয়, কথাটার অর্থ কী বলো তো, হাফ হয়ে যায়, 10 মিনিটে হাফ হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি অর্ধায়ু দেওয়া আছে, অর্ধজীবনকাল, মানে হচ্ছে টি হাফ, কত থেকে এটা 3 দাগে, তাহলে টি হাফ দেওয়া যায়, আরে 50% হয়ে যায় বিক্রিয়কের গাঢ়ত্ব, মানে কি অর্ধেক হয়ে যায় বিক্রিয়কটা,
কত সময়? 10 মিনিটে, মানে তার অর্ধাই হচ্ছে 10 মিনিট। তাহলে টি হাফ হচ্ছে 10 মিনিট এখানে। আচ্ছা, উক্ত বিক্রিয়কের কত ভগ্নাংশ 20 মিনিট বাদে অবশিষ্ট? এই টার্মটার কথা, এর ভেতরে অনেক রহস্য আছে। কি বলছে দেখো, উক্ত বিক্রিয়কের কত ভগ্নাংশ 20 মিনিট বাদে অবশিষ্ট থাকবে। শোনো, বিক্রিয়কের কত ভগ্নাংশ 20 মিনিট বাদে অবশিষ্ট থাকবে। টোটাল একটা বিক্রিয়ক রয়েছে, ধরো, বুঝবে মন দিয়ে, কথা বলবে না। বিক্রিয়কের গাঢ়ত্ব ধরো ইনিশিয়াল গাঢ়ত্ব ছিল A0, হ্যাঁ, বলছে যে 20 মিনিট পরে কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে। আচ্ছা, কত ভগ্নাংশ বলেছে মানে প্রাথমিকের রেসপেক্টে কতটা পরিমাণে অবশিষ্ট আছে এটা বের করতে বলছে। মানে কত ভগ্নাংশ অবশিষ্ট, মানে তুমি ধরো 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, তুমি 100তে কত পাচ্ছ, তাহলে 100টা মানে টোটাল নাম্বারটা নিচে থাকে না, তাহলে এখানে A0টা নিচে থাকবে, এটা তোমরা বুঝতে পেরে গেছো। এরপরে কি বলছে দেখো, যে বিক্রিয়কের কত ভগ্নাংশ 20 মিনিট বাদে অবশিষ্ট থাকবে। তাহলে টোটাল বিক্রিয়কের পরিমাণ হচ্ছে এত, হ্যাঁ, বা গাঢ়ত্ব হচ্ছে এত, কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট পরিমাণটা আমরা কিভাবে ডিনোট করি? বিক্রিয়া যতটা করে গেছে, এখন যতটা আছে সেটাকে এ দিয়ে আমরা ডিনোট করি না, এ দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি বের করতে বলেছে দেখো A/A0টাকে বের করতে বলেছে। বোঝো একবার, কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে, তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে এই পরিমাণটা, ভূমিকা এই পরিমাণ অবশিষ্ট আছে, ওই পরিমাণ উপস্থিত রয়েছে তখন গাঢ়ত্বটা। কত ভগ্নাংশ বলতে তাহলে টোটালের রেসপেক্টে কতটা, মোট গাঢ়ত্বের তুলনায় কতটা অবশিষ্ট রয়েছে। তাহলে এইটা তোমাকে বের করতে বলেছে, এইটা হচ্ছে তোমার ডিটারমাইন করতে হবে তোমাকে। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ বলো। আর 10 মিনিটে তার অর্ধেক হবে। আচ্ছা দাঁড়াও, এই অঙ্কটা করে দিই, তারপর তোমার কথা বলছি। তাহলে আমার টার্গেট হচ্ছে এইটা বের করানো, ঠিক আছে? এবার তুমি জানো টি সমান কি, 2.30 বা হচ্ছে লগ দিয়ে করলে 2.30 কে A0/A, এইটা হচ্ছে তোমার ফর্মুলা। তোমাকে এইটা বের করতে হবে, A/A0 বের করতে হবে। তাহলে তুমি কি করবে? আচ্ছা, টি এখানে কত দেওয়া আছে? 20 মিনিট দেওয়া আছে। 20 মিনিটে বলছে কতটা থাকবে ভগ্নাংশ, তাহলে টি এর মান এখানে 20 মিনিট। দাঁড়াও, 20 মিনিট, তাহলে দেখো টি এর মান দেওয়া আছে, এটা নোন, টি হাফ আমার এখানে লাগছে না, আমাকে বের করতে হবে এটা। তাহলে কে একটা আননোন রাশি আছে, দেখো কে দরকার, যেটা কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে কেটাকে তোমাকে বের করতে হবে। কে বের করানো হবে কোত্থেকে? টি হাফ থেকে। তাহলে তোমরা জানো টি হাফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে টি হাফ সমান 0.693/K। তাহলে কে সমান কি হবে? 0.693 ডিভাইডেড বাই হচ্ছে টি হাফ। টি হাফের মান কত? 0.693 ডিভাইডেড বাই 10 মিনিট। 10 মিনিট ইউনিট সহ লিখবে, তাহলে 10টা ইনভার্স হয়ে যাবে নিচ থেকে উপরে উঠলে, তাহলে 10 মিনিট ইনভার্স। ঠিক আছে, আমি আর এখানে আর কিছু করছি না, এখানে ডিরেক্টলি বসাবো। তাহলে এখানে এবার সব বসিয়ে দাও। আচ্ছা, বসানোর আগে আমি এইটা আগে বের করে নিই, A/A0টা বের করে নিই টোটাল। তাহলে এখান থেকে আমি কি করছি, এইটা আগে বের করব, তারপরে ওটাকে উল্টে তারপরে A/A0 করব। আমার দরকার তো A/A0। তাহলে আগে গুণ টুন করে দাও। তাহলে এইটা এ পাশে রাখছি শুধু। তাহলে লগ A0 ডিভাইডেড বাই A সমান হবে, এইটা গুণ করে দাও, কেটি ডিভাইডেড বাই 2.303। দেখো এটাই আসবে। এইটা সমান কী হবে? এইটাকে এদিকে গুণ করে দাও, এটাকে নিচে পাঠিয়ে দাও, বেসিক ম্যাথমেটিক্স। তাহলে এটাকে উল্টে দিলে তোমরা তো জানো এখানে মাইনাস চলে আসে কি। তাহলে লগ A/A0 সমান কী হবে? মাইনাস কেটি বাই 2.303, ঠিক না? এবার এখানে বেস কত রয়েছে? 10 রয়েছে, যদি বেস 10 থাকে তাহলে একে ধাক্কা মেরে উপরে তুলবে। তাহলে A/A0 সমান কত হবে? 10 টু দি পাওয়ার, নয়, 10 টু দি পাওয়ার মাইনাস কেটি ডিভাইডেড বাই 2.303। এবার এটার মান বের করছি, দেখো। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস কে এর মান কত আছে? এটা 0.693 ডিভাইডেড বাই 10 মিনিট ইনভার্স উইথ ইউনিট লিখবে, সব সময়ের জন্য বলেছি। এটা টির মান কত? টির মান
20 মিনিট, এটা মিনিট ইনভার্স ছিল, এটা হচ্ছে 20 মিনিট, এটা উপরটা হয়ে গেল, ঠিক আছে। ডিভাইডেড বাই কত হবে, আচ্ছা এ টেনটা, আচ্ছা এর জন্য ডিভাইডেড বাই কত হবে 2.303, ঠিক আছে না। তাহলে মিনিট ইনভার্স মিনিট কেটে গেল, দেখো দুটো গাঢ়ত্বের অনুপাত ইউনিটলেস হওয়া উচিত, দেখো ইউনিটলেসই হয়ে গেছে, তাই না। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করবে, তোমার ক্যালকুলেটার মেরে দেবে, এইটা ডিভাইডেড বাই এটা ইন্টু এইটা করে দিলেই তো হয়ে গেল, মানে এটাকে গুণ করে দিলে 23.03 হবে। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 0.693 ডিভাইডেড বাই 10-এর সঙ্গে গুণ করে দিলে কত 23.03 হবে, এটা করে দেবে। তুমি যেটা জিজ্ঞাসা করছিলে কালকে যে স্যার ক্যালকুলেটারে 10 টু দি পাওয়ার কী করে করবো, না কিছু করতে হবে না, না হলে এটাও করবে, ওখানে 10 লিখবে, দেখাচ্ছি 10 লিখবে, ওইখানে 10 মারবে, দিয়ে এইরকম একটা সাইন আছে দেখবে এইরকম, ওইটা মারবে, দিলে 10 টু দি পাওয়ার হয়ে গেল। তারপরে হচ্ছে মাইনাস মারবে, পাওয়ার হয়ে গেল, তারপরে মাইনাস মারবে, দিয়ে তারপরে ব্র্যাকেট দেবে, তারপর 0.693 ডিভাইডেড বাই 23.03 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল মেরে দেবে, চলে আসবে। পেয়েছো? না হলে ইএক্সপি দিয়েও করা যায়, ইএক্সপি মানে এক্সপোনেনশিয়াল। বুঝতে পারছো না ভূমিকা? কি গো এই ক্যালকুলেশন বুঝতে পারবে না? তোমরা বাড়িতে করবে, 10 মারবে, তারপরে টু দি পাওয়ার এইরকম একটা ঘরের চালার মতো একটা সাইন আছে, সব আছে সব আছে, সব জায়গায় সব আছে, হয়ে গেল। এটা মুছে দিচ্ছি। এই বুঝতে পেরেছো তো কোনটা বের করতে বলেছে, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ ln x সমান 2.303 log x। কি আরে কিভাবে তুমি ম্যাথের স্যারকে জিজ্ঞাসা করবে, সম্পর্ক বলছি, পাগল ছিলেন। আরে এগুলো ম্যাথের জিনিস তো, তুমি এখানে রিলেশনটা আমার লাগবে, ম্যাথের স্যারকে জিজ্ঞাসা করবে 2.303 কেন গুণ হচ্ছে, বুঝতে পেরেছো? না আগের দিন আমি বলিনি, আমি বলছিলাম শুধু ln থেকে লগে যেতে হলে 2.303 মাল্টিপ্লাই করতে হয়, কিন্তু কীভাবে হয় আমি বলিনি। এটা মুছে দিচ্ছি। ম্যাথামেটিক্স আচ্ছা, এরপরে 5-এর দাগেটা দেখো, 5-এর দাগেটা পারবে তো? 5-এর দাগেটা পারবে। আচ্ছা শোনো, এখানে বইতে যেরকম আছে ওই রকমও করতে পারো, এক্স সমান হচ্ছে a ইন্টু 75/100 ওই রকম করে করতে পারো, না হলে তুমি 100 অংশ ধরেও করতে পারো, যে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়তা 100 অংশ, তাহলে 75% হচ্ছে বিক্রিয়া করে গেছে, তাহলে আছে কত তখন 100 মাইনাস 75, 25 অংশ, বা এরকম করে করতে পারো, যা করবে একই রকম অ্যান্সার থাকবে। তুমি 1 অংশ ধরেও করতে পারো, বা তুমি এ ধরে, মানে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়তা এ ধরলে 75% সম্পূর্ণ হয়ে গেছে, মানে কতটা বাকি রয়েছে, তাহলে 75% সম্পূর্ণ হয়েছে মানে কত টোটাল সম্পূর্ণ হয়েছে, a ইন্টু 75/100 সম্পূর্ণ হয়েছে, বাকি আছে কত a মাইনাস a ইন্টু 75/100, সেইভাবে করতে পারো। তাহলে a জিরোর জায়গায় a লিখবে, ডিভাইডেড বাই ওই a মাইনাস এক্সের জায়গায় ওটা লিখবে। এরপরে 6 দাগের অঙ্কটা একটা স্পেশাল টাইপের অঙ্ক, যারা সবাই নাও করতে পারো, বাট সহজ জিনিস, করলে করতে পারো, নাও করতে পারো। এসপি যেগুলো এসপি লেখা আছে সেগুলো ভাববে স্পেশাল টাইপের অঙ্ক, ঠিক আছে? 6টা কি করাবো? হয়ে গেছে? হ্যাঁ তোমরা করতে পারবে তো 6 দাগেটা?